স্বাগত জিপিসি সংবাদে, সাথে আছি শোভন আরেফ। অন্তর্বর্তী সরকারকে সংস্কার কাজ সম্পন্ন করতে যৌক্তিক সময় দিতে চায় বিএনপি, যাতে সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে পারে। দুপুরে লালমনিরহাটের বড় বাড়িতে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, বিতর্কিত কাউকে যেন উপদেষ্টার দায়িত্ব দেওয়া না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার প্রত্যেকটি সেক্টরকে দুর্নীতি এবং অনিয়মের মাধ্যমে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সুন্দর ও সুশৃঙ্খলভাবে সরকার যাতে সংস্কার সম্পন্ন করতে পারে, সেজন্য সবাইকে সহনশীল হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। সবাই মুহূর্তের মধ্যে ভাবছে 3 মাসেই সমস্ত কিছু সুন্দর হয়ে যাবে, এত সোজা তো নয়। একটা ধ্বংস ক্ষেত্র থেকে, ধ্বংসযজ্ঞ থেকে আপনার বের করে নিয়ে আসা, সহনশীল হয়ে এই সংস্কারের বিষয়গুলোকে যেন তারা শেষ করতে পারেন, সেই সময়টুকু আমাদেরকে তাদেরকে অবশ্যই দেওয়া উচিত। জনগণের ভোটে নির্বাচিতরাই দেশের মূল সংস্কার করবে, নতুন বয়ান দেশের মানুষ আর শুনতে চায় না বলে জানিয়েছে বিএনপি। সকালে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেছেন দলটির নেতারা। আওয়ামী লীগকে পরাজিত করতে হবে ভোটের মাধ্যমে, অন্য কোনোভাবে করলে সেটি সুফল আনবে না বলেও স্মরণ করিয়ে দেওয়া হয়। মঙ্গলবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে 7ই নভেম্বর উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। এই সময় সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন তিনি। এই যে অন্তর্গত একটি স্পিরিট, এই যে ইনার স্পিরিট, এই স্পিরিটটা দমাতে পারেনি বলেই আজকে গণতান্ত্রিক শক্তির বিজয় হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গেছে। এই সময় বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি সরানোর বিষয়ে কথা বললেও পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিয়ে দুঃখ প্রকাশ করেন রুহুল কবির রিজভী। এদিকে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে জয়নুল আবদিন ফারুক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সব মামলা প্রত্যাহার করে দেশে আসার সুযোগ দেওয়ার আহ্বান জানান। সমালোচনা করেন সম্প্রতি 2 জন উপদেষ্টার শপথ নিয়ে, বলেন শহীদদের রক্তের সাথে বেইমানি করা হয়েছে। এই বিতর্ক ব্যক্তিদেরকে বাংলাদেশে আজকে শপথ করিয়ে বাংলাদেশে আবু সাইদ খোকনের রক্তের প্রতি অবমাননা করা হলো কিনা, এটাই জনগণ আপনার কাছে জানতে চায়। জাতীয় প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে আমির খসরু মাহমুদ চৌধুরী নির্বাচনের মাধ্যমে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে আহ্বান জানান। জনগণ সিদ্ধান্ত দেবে, পার্লামেন্ট আগামী সংসদ সেই সংস্কারগুলো সংসদে পাশ করবে, কোনো সমস্যা তো নাই। কিন্তু জনগণকে বাইরে রেখে যে বয়ান তৈরি করা হচ্ছে, সেই বয়ান জাতির কাছে গ্রহণযোগ্য না। আওয়ামী লীগকে পরাজিত করতে হবে ভোটের মাধ্যমে, অন্য কোনোভাবে করলে সেটা সুফল আনবে না বলেও স্মরণ করিয়ে দেন বিএনপির এই নেতা। আপনি যদি আওয়ামী লীগকে ক্যান্সেল করে দিতে চান অন্য কোনোভাবে, এগুলো টিকে থাকে না। আওয়ামী লীগকে ক্যান্সেল করতে হবে জনগণের ভোটের মাধ্যমে, আওয়ামী লীগকে আপনাকে ক্যান্সেল করতে হবে। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক আওয়ামী লীগের নেতাদের গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। পলাতকদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। সেই সাথে জুলাই গণহত্যায় যাত্রাবাড়ী থানার 4 পুলিশকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন আদালত। জুলাই আগস্ট আন্দোলনের সবচেয়ে বেশি সহিংসতা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটে যাত্রাবাড়ী এলাকায়। এই ঘটনায় থানায় বেশ কয়েকটি হত্যা ও গণহত্যার মামলা হয়। বিক্ষুব্ধ ছাত্র জনতা আগুন ধরিয়ে দেয় থানায়, নিহত হয় পুলিশ সদস্যরাও। মঙ্গলবার ওই এলাকায় গণহত্যা, লাশগুম ও আলামত নষ্টের অভিযোগে 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। আবেদনে বলা হয়, এসব পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার করা না হলে পালিয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। 4 জন পুলিশ অফিসারের বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা চেয়েছিলাম, আদালত সেটা মঞ্জুর করেছেন। এই 4 জনের মধ্যে একজনের নাম আমরা আপনাদেরকে জানাচ্ছি, সেটা হচ্ছে যাত্রাবাড়ী থানার ওসি তদন্ত জাকির হোসেন। এদিন এনটিএমসি সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের গণহত্যায় সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর। অভিযোগের সত্যতা যাচাইয়ে তাকে 1 দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসান, যার বিরুদ্ধে অভিযোগের তো অন্ত নাই, আমাদের তদন্ত সংস্থায় তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ এসেছে। অসংখ্য হত্যাকাণ্ডের সাথে তার সম্পৃক্ততা, গুমের সাথে তার সম্পৃক্ততা, এগুলো আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যেই প্রমাণ পেয়েছে। বাকি তো আরও তদন্ত পূর্ণাঙ্গভাবে হলে তার ব্যাপারে জানা যাবে। তিনি অলরেডি আমাদের এই ট্রাইব্যুনালের আদেশে গ্রেপ্তারকৃত আছেন। তার কাছ থেকে আমাদের জিজ্ঞাসাবাদ করা দরকার, কাদের মাধ্যমে তিনি এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছেন।
এদিকে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তারে ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়ে পদক্ষেপ নিতে পুলিশ মহাপরিদর্শককে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর। এই দেশের যে এক সময়কার যিনি প্রধানমন্ত্রী ছিলেন, যিনি এই মামলার আসামি, পলাতক আছেন, দেশের বাইরে আছেন, শেখ হাসিনা, তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ইন্টারপোলের যে ব্যবস্থা আছে, যে সিস্টেম আছে, সেই সিস্টেমের কাছে চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি যে তিনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে অভিযুক্ত, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা পেন্ডিং আছে, কিন্তু বাংলাদেশের জুরিসডিকশনের বাইরে তিনি চলে গেছেন, সেই কারণে আন্তর্জাতিক পুলিশিং সংস্থা হিসাবে ইন্টারপোল যাতে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা নেয় এবং অন্তত তার ব্যাপারে রেড অ্যালার্ট জারি করে, সেই ব্যাপারে আমরা রিকোয়েস্ট পাঠিয়েছি। 18 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে 14 জন বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। অর্থনৈতিকভাবে কঠিন সময় পার করছে দেশ বললেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেন, ভুল ত্রুটি আছে, কিন্তু ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখবেন না। একই সাথে বিশ্ব ব্যাংক থেকে পাওয়া টাকার সঠিক ব্যবহারের তাগিদও দেন তিনি। সকালে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF এর সদস্যভুক্ত শহীদ ও আহতদের পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেছেন তিনি। ছাত্র জনতার আন্দোলনে শহীদদের শুধু স্মরণে রাখা নয়, দেশ নিয়ে তাদের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পরিবার সহ সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন SDF সদস্যভুক্ত 7 জন শহীদ পরিবারকে 2 লাখ টাকা করে সহায়তা প্রদান করেছে সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সংস্থাটি। এছাড়া প্রতিষ্ঠানটির সদস্যভুক্ত গুরুতর আহত 16 জনকে 1 লাখ টাকা এবং 33 জন আহত সদস্যকে 50,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়। আমরা একটা কঠিন সময় থেকে পার হচ্ছি, সবাই কঠিন দায়িত্ব আমাদের কাছে পড়েছে। আমরা ভুল ত্রুটি করছি, এই ভুল ত্রুটি বিশালভাবে আপনারা এসে করবেন না, ম্যাগনিফাই করবেন না। এটা আছে ভুল ত্রুটি, আমরা সুন্দর করবো, বাট প্রোঅ্যাক্টিভ ভাবে যদি ভুল ত্রুটি আপনারা জানান, আমরা সংশোধন করবো। এই জীবের কার্যক্রমের চেষ্টা করছি, ত্রুটি বিচ্ছুতি থাকতে পারে। সব ধরনের প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। কোনোভাবেই ঠিকাদার নিয়োগে দুর্নীতি বরদাস্ত করা হবে না। একই সাথে প্রকল্পের স্বচ্ছতা এবং জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে। সচিবালয়ে এমন কথাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। প্রকল্পের কাজের ধীরগতির জন্য নানা কারণের মধ্যে রয়েছে দুর্নীতি। আবার অনেক প্রকল্প নেওয়া হয় রাজনৈতিক বিবেচনায়, ফলে প্রকল্পের অর্থ অপচয়ের পাশাপাশি হয় অপ্রাসঙ্গিক। মঙ্গলবার সচিবালয়ে বৈঠক শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, সব প্রকল্পকে রাজনৈতিক এবং সিন্ডিকেট মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রকল্পের কাজের সাথে জড়িত দুর্নীতিবাজদের ব্যাপারেও কঠোর হতে করা হচ্ছে নীতিমালা। যখন ঠিকাদারকে দিয়ে বাস্তবায়ন করা হয়, সেই সময় সবচেয়ে বেশি অনিয়ম হয়। সোজা কথা হলো, প্রজেক্ট যাতে একটু দুর্নীতি মুক্ত করা যায়, শুধু এই আমলে না, ভবিষ্যতেও এরকম কিছু ব্যবস্থা করা। পরিবেশ উপদেষ্টা জানান, প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য এখন থেকে প্রকল্পের কাজের সাথে স্থানীয় প্রশাসন এবং জনগণকে যুক্ত করা হবে। প্রকল্পের যখন আপনি প্রস্তাব করেন, তখনই আপনি 1000 কোটি টাকা করেন, ওই সময় আসলে আপনি দামটা হয়তো বাড়িয়ে দিয়ে রাখেন। এই যে বাড়িয়ে দিয়ে রাখে, এইটা এসেস করার জন্য, এটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট হতে হলে 2টো প্রক্রিয়া। একটা হচ্ছে গ্রামের লোককে জানাতে হবে, ওইটা অ্যাসেস করার জন্য নিরপেক্ষ কাউকে দিয়ে একটা কমিটি করা যায় কিনা, যারা অ্যাসেসমেন্টটা করে দেখবে। প্রকল্পের সময় কোনোভাবেই বাড়ানো যাবে না উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা জানান, প্রকল্পে স্থানীয় মানুষের নেওয়া হবে মতামত। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে নিজেদের পাওনার বেশিরভাগই পায় না বাংলাদেশ। চূড়ান্ত ঘোষণাপত্রে বাংলাদেশ যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায়, সেই বিষয়টি আনুষ্ঠানিকভাবে বক্তব্যে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে সম্মেলনে ব্যস্ত সময় পার করছেন প্রধান উপদেষ্টা। আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের 2য় দিনে ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বের অন্তত 20টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে দেখা করেন তিনি। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা দেখা করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে। সাক্ষাতে সংস্কার ও সমৃদ্ধ দেশ গড়ার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তুরস্কের প্রেসিডেন্ট। এদিকে স্থানীয় সময় দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, গ্লোবাল সাউথ ফোরামভুক্ত
জলবায়ুর পরিবর্তনের ক্ষতিগ্রস্ত দেশগুলো যেন উপযুক্ত ক্ষতিপূরণ পায় তা তুলে ধরবেন প্রধান উপদেষ্টা। প্রফেসর ইউনূস সবাইকে ডেকে বলেছেন যে যাতে আমাদের এই যে আমাদের যে পুরো এফার্টটা যাতে পুট আপ করি, যাতে সবাই মিলে আমাদের ডিমান্ডটা যাতে ফাইনাল ডিক্লারেশনে আসে। বুধবার জলবায়ু সম্মেলনে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিবছর বিশ্বের নানান দেশে জলবায়ু সম্মেলন বসে জাঁকজমকপূর্ণভাবে, কিন্তু ক্ষতিগ্রস্ত দেশগুলো যেই প্রতিশ্রুত অর্থ পাওয়ার কথা সেই অর্থই ঠিকঠাক মতো পাওয়া যায় না। এবছর বাংলাদেশ চায় প্রতিশ্রুত অর্থ যেন ঠিকঠাক মতো পাওয়া যায়, সেই প্রতিশ্রুতিটা যেন বিশ্ব নেতারা দেয় বাংলাদেশকে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, বাকু, আজারবাইজান। পাকিস্তানের চরম মাত্রায় পৌঁছেছে বায়ু দূষণ। গেল সপ্তাহে একদিনে বায়ু দূষণজনিত অসুস্থতায় লাহোরের হাসপাতালে ভর্তি হয়েছে অন্তত 900 জন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বায়ু দূষণের কারণে বিশ্বে স্ট্রোক, ফুসফুসের ক্যান্সার সহ শ্বাসযন্ত্রের নানা রোগ বাড়ছে। এজন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে দরিদ্র দেশগুলোর জন্য তহবিল বাড়ানোর তাগিদ দিয়েছেন সংস্থাটির প্রধান। বায়ু দূষণে বিপর্যস্ত লাহোর সহ পাকিস্তানের বেশ কয়েকটি শহরের বাসিন্দারা। দূষণ থেকে শিশুদের সুরক্ষায় এরই মধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান। শিশুদের অ্যালার্জিজনিত সমস্যা বেড়েই চলেছে। স্কুলে দেখেছি অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বায়ু দূষণ ঝুঁকিতে ফেলেছে আমাদের জীবন। ঘর থেকে বের হতে পারছি না, আমরা আসলে কিছুই করতে পারছি না। বায়ুর মান সূচকে 151 থেকে 200 পর্যন্ত স্কোর অস্বাস্থ্যকর, আর স্কোর 201 থেকে 300 হলে তা খুবই অস্বাস্থ্যকর। সূচকে 300 স্কোর ছাড়িয়ে গেলে একে বিপজ্জনক বলা হয়। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান IQER এর তথ্য অনুযায়ী বায়ুর মান সূচকে লাহোরের স্কোর 1000 ছাড়িয়ে গেছে। এ কারণে নানা রোগে আক্রান্ত হচ্ছেন বাসিন্দারা। চাপ বাড়ছে হাসপাতালে। লাহোরের বায়ু দূষণ এতটাই বেড়েছে যে রাস্তায় বের হলে চোখ ও গলা জ্বালাপোড়া করে। আমাদের মতো খেটে খাওয়াদের বাইরে কাজ করতে কষ্ট হচ্ছে। শুধু লাহোর নয়, ভারতের রাজধানী দিল্লিতেও বেড়েছে বায়ু দূষণ। অ্যাজমা সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। বায়ু দূষণে বাড়ছে স্ট্রোক, হার্টের রোগ, ফুসফুসের ক্যান্সার সহ শ্বাসযন্ত্রের নানা ধরনের রোগ। মানবসৃষ্ট কারণ ও জলবায়ু পরিবর্তনের ফলে এমন পরিস্থিতি, বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান। স্বাস্থ্য রক্ষায় আমাদের প্রকৃতির বিরুদ্ধে যাওয়া উচিত নয়। ধনী দেশগুলোকে কার্বন নিঃসরণ কমাতে হবে, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ভুক্তভোগী দরিদ্র দেশগুলোর জন্য তহবিল বাড়ানো এখন সময়ের দাবি। এছাড়া অসময়ে ঝড়, বন্যা, তাপপ্রবাহ, দাবানলের মতো প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। দেশে নিউমোনিয়া আক্রান্তদের মধ্যে পাওয়া যাচ্ছে নতুন ধরনের জীবাণু। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন আক্রান্তদের যে ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তা কাজ না করায় বাড়ছে প্রাণহানি। ঘরের দূষিত বাতাস রোধ করলে অর্ধেকের বেশি মৃত্যু কমানো সম্ভব। আর শিশুদের 6 মাস পর্যন্ত শুধু মায়ের দুধ পান করালে মৃত্যু কমে আসবে প্রায় 15 গুণ। এমন বাস্তবতায় পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস। প্রতিবছর নিউমোনিয়ায় প্রাণ হারায় বাংলাদেশের প্রায় 24,000 শিশু, যা বৈশ্বিক হারের চেয়ে অনেক বেশি। বেশিরভাগের বয়সী 5 বছরের নিচে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন ঘরের ভেতরে দূষিত বাতাসের কারণে বছরে প্রায় 12,000 শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যায়। ঘরের ভিতরে যদি পলিউশন থাকে তাইলে দেখা যায় এই 24,000 যে বাচ্চা মারা যাচ্ছে তার 12,000ই মারা যাচ্ছে ওই এয়ার পলিউশনের জন্য। আমরা যদি ব্রেস্ট ফিডিংটা ঠিকভাবে করাইতে পারতাম তাহলে আমাদের নিউমোনিয়ার মৃত্যুর হার 15 গুণ কমে যেত যা আছে। জন্মের পরে প্রথম 6 মাস বুকের দুধ ছাড়া কিচ্ছু খাবে না। যেসব জীবাণুর বিরুদ্ধে দেশে নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়া হয় সেসব জীবাণু অনেকটাই কমে গেছে। নতুন জীবাণুতে আক্রান্ত হওয়ার ফলে প্রয়োজন নতুন ভ্যাকসিন। নিউমোকক্কাস এবং হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা যে দুইটা ভ্যাকসিন বাংলাদেশ গভর্নমেন্ট দিচ্ছে এখন, এরা ছিল গিয়া মৃত্যুর মূল কারণ আগে, এখন এরা আর মৃত্যুর মূল কারণ না। এদের দিয়া নিউমোনিয়া হওয়াটা সিগনিফিকেন্টলি কমে গেছে। যেগুলি আগে আনকমন ছিল এইগুলি এখন কমন হয়ে গেছে। ওইগুলির এগেনস্টে আমাদের নতুন ভ্যাকসিনের ছানার চেষ্টা করি। যে জীবাণুগুলি দেওয়া হচ্ছে, আমরা যে অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার করছি সেই অ্যান্টিবায়োটিকগুলি এদের কাজ করছে না। ভাইরাস ও ব্যাকটেরিয়া নিউমোনিয়ার কারণ। সম্প্রতি এক গবেষণা বলছে 61 নিউমোনিয়া ভাইরাসের সংক্রমণে হলেও প্রায় 99 মৃত্যু হয় ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়ায়। ব্যাকটেরিয়াতে মৃত্যু অনেক বেশি, যার জন্যই আমাদের মূল যে ভ্যাকসিন আনতে হবে সেটা হলো এই ব্যাকটেরিয়ার এগেনস্টে। সাব্বির রোজ,
ডিবিসি নিউজ, ঢাকা। বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, তাই এর বিরুদ্ধে অবস্থান নিয়ে বিশ্বের কাছে আসল ঘটনা তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বিকেলে সচিবালয়ে গণমাধ্যম কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে তিনি আরও বলেন, গণমাধ্যম এখন স্বাধীনভাবে কাজ করছে। বিগত সময়ের লুটপাট তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বানও জানান তিনি। এই অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র এবং অপপ্রচার চালানো হচ্ছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আন্তর্জাতিক মিডিয়াতে, এবং আমরা দেখেছি আমাদের পার্শ্ববর্তী দেশেরও বিভিন্ন মিডিয়াতে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। প্রকৃত সত্যটাকে তুলে ধরার জন্য আমাদের কিন্তু সরকার সহ গণমাধ্যমের সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে আসলে কাজ করতে হবে। ডিবিসি সংবাদে একটি বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন ডিবিসি সংবাদ। বাবার ডিমের আড়তে বন্যা দুর্গতদের জন্য ত্রাণের প্যাকেট তৈরি করছিলেন সাইফুল এবং তার বন্ধুরা। হঠাৎ অস্ত্র নিয়ে ঢুকে পড়ে সন্ত্রাসীরা, ফাঁকা গুলি ছুড়ে লুট করে নিয়ে যায় ৮০,০০০ টাকা। চট্টগ্রামে চাঞ্চল্যকর এই ঘটনার প্রায় ২.৫ মাস পর ১৬টি মামলার আসামি মনসুর আহমেদকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করেছে পুলিশ, তবে এখনও অধরা তার সহযোগীরা। ২৩ আগস্ট রাত ৩টা চট্টগ্রাম নগরীর পাহাড়তলী বাজারে বাবার ডিমের আড়তে বন্যা দুর্গতদের জন্য ত্রাণের প্যাকেট তৈরি করছিলেন কলেজ পড়ুয়া সাইফুল ইসলাম। হঠাৎ অস্ত্রসহ হানা দেয় একদল সন্ত্রাসী। ৮০,০০০ টাকা লুট করে ফাঁকা গুলি ছুড়ে পালায় তারা। তালিকাভুক্ত সন্ত্রাসী মনসুর আহমদের নেতৃত্বে লুটের ঘটনায় অংশ নেয় আরও ৩ জন। চাঞ্চল্যকর এই ঘটনার ২.৫ মাস পর গ্রেপ্তার হয়েছে মনসুর, উদ্ধার হয়েছে অস্ত্র। রাত ৩টার সময় দোকানে হানা দিয়ে তারপর ফাঁকা গুলি ছড়ে একটা আতঙ্ক সৃষ্টি করে তারপর ৮০,০০০ টাকা লুট করে নিয়ে যায়। তাকে গ্রেপ্তার করা হয়েছে, তার তৃতীয় শ্বশুরবাড়ি বরগুনা থেকে অ্যারেস্ট করা হয়েছে। পুলিশ জানায় ২০ থেকে ৩০ জনের দল গঠন করে পুরো শহরে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল মনসুর। তার নেতৃত্বে নভেম্বর মাসের শুরুতেও প্রবর্তক এলাকায় স্বর্ণ ডাকাতি হয়, এখনও অধরা তার সহযোগীরা। সে আসলে দীর্ঘদিন ধরে এই ধরনের কাজের সাথে জড়িত। সে একটি ডিমের আড়তে গুলি করে একজনকে হত্যা করে সেই মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে বের হয়ে এসে আবারও সে ত্রাসের রাজত্ব কায়েম করেছে এবং তার কিছু সহযোগী রয়েছে যাদের সহযোগিতায় সে এই ধরনের অপকর্ম করে থাকে। এছাড়া আমাদের এই আশেপাশের এলাকায় বিভিন্ন সময় ছিনতাইয়ের সাথে তার নাম জড়িত হয়ে আসছে। এলজি আগ্নেয়াস্ত্র এটি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। ২০১৮ সালের ৪ এপ্রিল পাহাড়তলী বাজারে একটি ডিমের আড়তের ব্যবস্থাপক মাসুদ রানা হত্যা মামলার আসামি এই মনসুর। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। প্রেমে বাধা আর হাত খরচের টাকা নিয়ে প্রায় বিরোধে জড়ানোয় প্রথমে মাকে শ্বাসরোধ করে হত্যা, এরপর ডিপ ফ্রিজে মরদেহ রেখে মাকে পাওয়া যাচ্ছে না জানিয়ে স্বজনদের খবর দেয় ১৯ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া যুবক সাদ বিন আজিজুর। বগুড়ায় এই হত্যার ঘটনায় আটক ছেলে র্যাবের কাছে দায় স্বীকার করেছে। এদিকে আসার সময় ওই রুমে দেখলাম যে নিচে কুড়াল পড়ে আছে, কুড়ালে বাঁশ দেখা যাচ্ছে। তো আমি ভাবলাম যে বাঁশ এখানে কে রাখছে। তো ওইদিকে যাওয়ার পরে দেখলাম যে আলমারিতে এরকম কোপানোর চিহ্নগুলা ছিল। মায়ের মরদেহ দেখতে পাওয়ার ঘটনা এভাবেই সাজিয়ে গুছিয়ে বর্ণনা করেন ছেলে সাদ বিন আজিজুর। স্বজনদের বোঝায় লুটের উদ্দেশ্যে কেউ মাকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে গিয়েছে। আলমারি আর ঘরের অবস্থা দেখে স্বজনরা তা বিশ্বাস করলেও ফাঁকি দিতে পারেনি র্যাবের চোখ। সিসিটিভির ফুটেজ আর ছেলের দেয়া বর্ণনায় অমিল থাকায় জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। জেরার মুখে সাদ স্বীকার করেছে প্রেমে বাধা আর হাত খরচের টাকা নিয়ে বিরোধে মাকে হত্যা করার দায়। সাদ স্বীকার করে যে সে তার মাকে হত্যা করে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল এবং আমরা টেকনোলজির মাধ্যমেও কিছু জানতে পেরেছি তার কিছু ট্রানজ্যাকশনের বিষয় ছিল, টাকা পয়সা লেনদেন ছিল। আমরা ধারণা করতেছি এটা হয়তো অনলাইন টুকটাক জুয়া খেলতে পারে। গেল রবিবার দুপুরে বগুড়ার দুপচাঁচিয়া সদরে 4তলা বাড়ির 3 তলায় ডিপ ফ্রিজে মেলে উম্মে সালমার মরদেহ। হত্যার ঘটনা ডাকাতি হিসেবে প্রমাণ করতে কুড়াল দিয়ে ঘরে থাকা স্টিলের আলমারিতে কয়েকটি কোপ মারে ছড়িয়ে ছিটিয়ে রাখে ঘরের জিনিসপত্র। তদন্ত করে আমরা দেখি যে যখন আমরা ন্যারো ডাউন করে আসি দেখি যে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে ঘরের ভিতরে বাইরে থেকে বহিরাগত কেউ ঢুকেনি। ওই সময়ে সেখানে গৃহবধূ অবস্থান করছিল বাসায় এবং তার ছোট ছেলে
সাদ বিন আজিজুর সেখানে ছিল। এইভাবে হচ্ছে আমরা সাদের উপরে চলে আসি টেকনোলজি প্লাস হচ্ছে লজিক্যাল ডিডাকশনের মাধ্যমে। এমন চাঞ্চল্যকর তথ্য সামনে আসার পর বাকরুদ্ধ এলাকাবাসী। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া। মোস্তফা সরোয়ার ফারুকী সহ নবনিযুক্ত 3 উপদেষ্টার অপসারণ দাবিতে বিক্ষোভ করেছেন বিএনপি নেত্রী রোকসানা বেগম টুকটুকি। দুপুরে রাজশাহীর সাহেববাজারে নবনিযুক্ত উপদেষ্টার জুতার মালা সম্বলিত এক ব্যানার নিয়ে হাঁটতে দেখা যায় তাকে। পদযাত্রা শেষে নগরীর 0 পয়েন্টে আবারও সেই ব্যানার পুড়িয়ে দেন তিনি। তার দাবি, উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী আওয়ামী লীগের দোসর, তাই ফারুকী সহ আওয়ামীপন্থী উপদেষ্টাদের অপসারণ চান তিনি। এ সময় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য দেশ নতুনভাবে স্বাধীন হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। দেশের এমন পরিস্থিতিতে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং নির্বাচিত সরকার গঠনের দাবি জানিয়েছেন তিনি। একসময়ের লাভজনক রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল টি কোম্পানির 12টি বাগানে 6 সপ্তাহের মজুরি বাকি পড়েছে। পাওনা আদায়ের দাবিতে কর্মবিরতি সহ শ্রমিকদের বিভিন্ন কর্মসূচিতে পুরোপুরি বন্ধ রয়েছে উৎপাদন। বাগানে চা পাতা বড় হয়ে নষ্ট হচ্ছে গুণগত মান। অর্থ সংকটে পাওনা পরিশোধ করা যাচ্ছে না বলে জানিয়েছেন বাগান কর্তৃপক্ষ। সিলেট অঞ্চলে সরকারের 51% মালিকানাধীন একসময়ের লাভজনক ন্যাশনাল টি কোম্পানি এখন ভয়াবহ অর্থ সংকটে। বকেয়া মজুরি, প্রভিডেন্ট ফান্ডের টাকা সহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে দিন দিন আরও জটিল হচ্ছে পরিস্থিতি। 9 সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে এনটিসির 12টি বাগানের প্রায় 14,000 শ্রমিকের মজুরি ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা। বিকল্প কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত না থাকায় সংসারের খরচ চালাতে হিমশিম পরিবারগুলো। আমরা এখনো পর্যন্ত বেতন পাই নাই, শ্রমিকদের পেটে খাওয়ান নাই, বাচ্চা কাচ্চারা খাওয়ানোর জন্য হাহাকার করছে। চাল কিনলে আমরা তেল কিনতে পারছি না, চাল পাত থাকলে তো আমরা বাচ্চা কাচ্চাকে খাওয়াবো, তাও আমাদের সাধ্য নেই। আমরা কিভাবে বাচ্চা কাচ্চাকে চোখাবো, কিভাবে আমরা লেখাপড়া শিখাবো। পাওনা আদায়ের দাবিতে 18 অক্টোবর থেকে চলছে কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি। আমাদের ম্যানেজার আছে, ডিজিএম আছে, তারা আমাদেরকে বলেছিল যে কাজ করে যাও, আমরা তোমাদের তলব নিয়মিত দিয়ে দিব, কিন্তু তাদের কোনো দেখা পাচ্ছি না। এই দাবিটা দিয়ে দেই, তাহলে আমরা এই বিশ্ব রুটে আমরা কোনোদিন আর নামবো না। আর যদি না দেয় আমরা বিশ্ব রুটে বাধ্য হব। যাতে একনাগারে দীর্ঘদিন পাতা সংগ্রহ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে চায়ের গুণগত মান, নিলামে তোলা যাচ্ছে না উৎপাদিত চা পাতি। বাগান কর্তৃপক্ষ বলছে কৃষি ব্যাংক থেকে 120 কোটি টাকা ঋণ পাওয়ার কথা। টাকা পেলেই দ্রুত মজুরি পরিশোধ করা হবে। আমাদের 12টা বাগান আমাদের থেকে আমরা দিতে পারছি না, এবং আমাদের এমডি স্যার, আমাদের জিএম স্যার, ডিজিএম স্যার সবাই মিলে চেষ্টা করতেছে যে লোন তাড়াতাড়ি হয়ে গেলে পেমেন্টটা দ্রুত দিয়ে দেবে। মৌলভীবাজারে 7টি, হবিগঞ্জে 4টি এবং সিলেটে 1টি বাগান রয়েছে ন্যাশনাল টি কোম্পানির। শ্রমিকদের কাজে ফেরানো না গেলে ঘাটতি দেখা দিতে পারে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে। ডিবিসি নিউজ ডেস্ক। মেরুইল পেট্রোলিয়াম জেলির সৌজন্যে এবারে জানাবো শীতের গল্প। নানা জাতের টাটকা মাছের হাট বসে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড়ে। প্রতিদিন ভোরে কয়েক ঘন্টার জন্য বসা এই হাটে মেলে মিঠা পানির বাহারি মাছ। সুস্বাদু এসব মাছ কিনতে ভিড় করেন ব্যাপারী এবং স্থানীয়রা। হালকা শীতে মাছ বেচা কেনা হয় বেশি। মাসে কেনা বেচা হয় প্রায় 1.5 কোটি টাকার মাছ। কুয়াশাচ্ছন্ন সকালে কুষ্টিয়ার দৌলতপুরের বৈরাগীর চর গ্রামের পদ্মার পার জেলে আর ব্যাপারীদের হাক ডাকি মুখর। সারা রাতে যে মাছ মিলেছে সেগুলো নিয়ে ঘাটে ভিড়েছে জেলেরা, আর সেগুলো বিক্রিতে ডাক উঠেছে। বাঁশপাতা, ঘাইড়ি, বাসা, মেটুর, ইলশি সব ধরনের মাছ পাওয়া যায় আমাদের। মাছের আমদানি রোজ ভালো থাকে, এখন ধরেন আজ বেশি আমদানি, ছোট। এই ঘাটে প্রতিদিনই ওঠে পাবদা, আইড়, বোয়াল সহ নানা ধরনের ছোট মাছ। টাটকা সব মাছ কিনতে নদী পাড়ে ভিড় করেন আশপাশের উপজেলার অনেকেই। ব্যাপারীরা এখান থেকে মাছ কিনে নিয়ে যান শহরে বিক্রি করতে। এখানে আছে ভেদা আছে, পুঁটি আছে, তারপর বাম আছে, বোয়াল আছে, মোটামুটি 20 কেজি ধরে। 12 মিশিল এখন জালের লিয়ারছে, ইয়ার লিয়ারছে, কত 400, 500, 600। ব্যবসায়ীরা বলছেন হালকা শীতে মাছ বেচা কেনা বেশি জমে ওঠে। বোয়াল আর ইলিশ অনেক ধরনের মাছ পাওয়া যায়। প্রতিদিন অ্যামাউন্ট আবার আপনার লাখ টাকা তো হয়, 1 লাখ টাকার উপরে হয়। নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার যেন না হয় এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছে আরও একটি বিরতি, সাথেই থাকুন।
আফগানদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ হেরে র্যাঙ্কিংয়ে পিছিয়ে গেছে বাংলাদেশ। টাইগারদের টপকে ওয়ানডে র্যাঙ্কিংয়ের 8 নম্বরে উঠে এসেছে আফগানরা, 9 নম্বরে নেমে গেছে শান্ত মিরাজরা। সিরিজে শুরুর আগে 86 রেটিং পয়েন্ট ছিল বাংলাদেশের, আফগানদের ছিল 84। 3 ম্যাচের সিরিজটি 2-1 ব্যবধানে জয়ের পর আফগানদের পয়েন্ট এখন 85, বাংলাদেশেরও পয়েন্ট 85, তবে ভগ্নাংশের ব্যবধানে পিছিয়ে পড়েছে নাজমুলরা, এখন তাদের অবস্থান 9। অথচ এবছরের মে মাসেও বাংলাদেশের চেয়ে 6 পয়েন্ট পিছিয়ে ছিল আফগানিস্তান, কিন্তু আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশের বিপক্ষে টানা 3টে সিরিজ জিতে বাংলাদেশকে টপকে গেল আফগানরা। পরিবর্তন আসেনি, র্যাঙ্কিংয়ের উপরের দিকে শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। জানুয়ারিতে বাংলাদেশ যুব উৎসবে যোগ দেবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। আজারবাইজানের বাকুতে তাকে যুব উৎসবে যোগ দেবার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার আমন্ত্রণ গ্রহণ করেছেন ফিফা প্রেসিডেন্ট। আজারবাইজানের রাজধানী বাকুতে COP29 সম্মেলনে যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা। সেখানেই ফিফা প্রেসিডেন্টের সাথে দেখা করেছেন তিনি। সে সময় বিশ্বের শীর্ষ কয়েকটি নারী ফুটবল দলকে বাংলাদেশে নিয়ে আসার বিষয়ে ইনফান্তিনোর সহযোগিতা চান ডক্টর ইউনূস। সবশেষ 2019 সালের অক্টোবরে ঢাকায় এসেছিলেন ফিফা প্রেসিডেন্ট। সেবার এশিয়া সফরের অংশ হিসেবে 2 দিনের জন্য বাংলাদেশ ঘুরে গেছেন ইনফান্তিনো। এই ছিল এখনকার আয়োজনে। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল। সাথে থাকুন।